এই অধ্যায়ের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট সমাধান করব। তা অ্যাসাইনমেন্টে দেখো এখানে একটা শিরোনাম আছে যে দ্বিতীয় অধ্যায় শিরোনাম ভেক্টর। তোমরা কিন্তু এভাবে লিখবা যে দ্বিতীয় অধ্যায় শিরোনামে লিখবা দ্বিতীয় অধ্যায় ভেক্টর, কারণ এখানে কিন্তু সরাসরি উল্লেখ করে দিয়েছে। এখানে আমাদের আর এত অন্য কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লেখার কোনো যুক্তি নেই, সরাসরি তোমরা এটাই উল্লেখ করে দেবা, এটাই আমাদের উল্লেখ করলে যথেষ্ট থাকবে। তা এখানে দেখো উদ্দীপক বলছে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে পি ও কিউ। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে পি ও কিউ দ্বারা নির্দেশ করো। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন বলছে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। তা এখানে ফার্স্টে দেখো আমাদের অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রসঙ্গ কাঠামো, আমরা একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ নিলাম, এখানে আমাদের মূল বিন্দু। তা এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। দেখো এখানে সংজ্ঞায় দেওয়া আছে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। তাহলে আমাদের প্রসঙ্গ কাঠামো ও বিন্দুর সাপেক্ষে একবার পি, ও বিন্দুর সাপেক্ষে একবার কিউ কে আমরা নির্ণয় করব। এই জন্য এখানে দেওয়া আছে ও বিন্দুর অবস্থান ভেক্টর ও পি সমান সমান এটা, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ সমান সমান বা কিউ সমান সমান এটা। এখন অবস্থান ভেক্টর যে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর যখন নির্ণয় করি তখন সেটা হবে কত, পি আর কিউ। পি কিউ যখন লিখছি তখন দেখো পরেরটা মাইনাস প্রথমটা হবে, অর্থাৎ কিউ মাইনাস পি। আর যদি আমরা এখানে কিউ পি লিখতাম তাহলে লিখতাম পি মাইনাস কিউ। যেহেতু পি কিউ লিখছি সেটা হবে কিউ মাইনাস পি। তাহলে এই 2 থেকে 3 বিয়োগ করলে হয় কত, -1। যেহেতু আই আছে সেক্ষেত্রে আই। এভাবে আমরা প্রত্যেকটাকে কি করছি, এখানে বিয়োগ করে ফেলছি। এখন দেখো এরপরে আমাদের বলছে মান নির্ণয় করার জন্য। তা পি কিউ যখন মান নির্ণয় করব, তাহলে মান কিন্তু ভেক্টর থাকলে কিন্তু আমরা মান নির্ণয় করতে পারবো না। যখন আমরা এই পরম মান বা মডুলাস ব্যবহার করব তখন কিন্তু আমাদের এই ভেক্টর চিহ্নটা কাজ করবে না, তখন মানে চলে আসবে সেটা। মান হলে তখন আমাদের এই যে প্রথমটা ছিল -1, তারপর এটা ছিল 3, তারপর এটা -4, এটাকে এই করলে আমাদের হয় 26 একক। এখন আমরা যখন মানটা পেয়ে গেছি, এখন একক ভেক্টর নির্ণয় করতে পারবো। আমরা জানি একক ভেক্টর হচ্ছে যে মান, মানে একক ভেক্টর যা নির্ণয় করব সে থাকবে উপরে এবং তার মানটা থাকবে নিচে। তাহলে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর কত হবে, পি কিউ থাকবে উপরে ভেক্টর আর নিচে হচ্ছে পি কিউ এর মান। এই যে দুই পাশে পরমাণ দেওয়ার অর্থ কিন্তু আর ভেক্টর কাজ করছে না, এখন মানটা কাজ করবে। কোনটা, তাহলে এই যে এটার মানটা কত, 26। তাহলে এই মানটা আমরা বসালে এটাকে সমাধান করলে এটা হয়, এটা বা এটা প্লাস এটা বা এটা প্লাস এটা, অর্থাৎ আংশিক ভগ্নাংশের মতো করলে যেটা হয়। এইটাই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। এরপরে দেখো পি ও কিউ ভেক্টরের ভেক্টরদ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে পি ও কিউ এই দুইটা ভেক্টর যদি একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, অর্থাৎ দুটো বাহু একসঙ্গে লাগানো আছে এরকম একটা বাহু নির্দেশ করে, তাহলে তার ক্ষেত্রফল কত। তাহলে আমরা চলে যাই খ নম্বর প্রশ্নে। ক হতে পাই এটা দেওয়া আছে, খ হতে পাই এটা দেওয়া আছে। পি ও কিউ ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে প্রথমে আমরা ক্রস গুণনের এই মানটা বের করে নিই, পি ক্রস কিউ। এই মানটা যদি বের করি, তোমরা জানো যে ক্রস গুণনের ক্ষেত্রে মান বের করতে হলে যখন আই বের করব তখন এই লাইনটা বাদ যাবে, থাকবে শুধু এইটা আর এটা। তখন কি হবে, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ। এটার সঙ্গে গুণ করলে কত হবে, -4, অন গুণ করলে কত 4 হবে। আর এটার সঙ্গে এটা যখন গুণ করবো তখন চিহ্ন মাইনাস হবে, মাঝে মাইনাস চিহ্ন, তখন কত হবে -5। সেই -5 আর মাইনাসে কত হচ্ছে +5। যখন জে নেব তখন এই লাইনটা বাদ যাবে, থাকবে কত, এইটা সঙ্গে কত কে লাইন আই আর কে। তাহলে কত হবে, 3 এর সঙ্গে অঙ্কন করলে 3 অক্ষে 3। জে এর ক্ষেত্রে সবসময় এখানে সূত্র মাইনাস আসবে। আর এখানে কত হবে, 5 দুগুণী 10। এখানে কিন্তু দেখো দুইটাই প্লাস আছে, এই জন্য সূত্রের মাইনাসটা আছে। এভাবে আমরা এটা বের করছি, তখন এটাকে যোগ বিয়োগ করলে আমাদের এই লাইনটা চলে আসবে। তাই এটা হচ্ছে ক্রস গুণন। এখন এই ক্রস গুণনের মানটাকে হাফ দিয়ে গুণ করে বসাবো মানটা। দেখো তাহলে এর মানটাকে বের করে নিই, পি ক্রস কিউ। এই যে যখন পরম মান দিচ্ছি তখন মান হয়ে গেছে এটা 1 স্কোয়ার 7 স্কোয়ার 5 স্কোয়ার করলে এটা চলে আসছে। এখন এই মানটা ত্রিভুজের ক্ষেত্রফলে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে এত বর্গ একক। এটাই কিন্তু আমাদের উত্তর, ত্রিভুজের ক্ষেত্রফল। তো দেখি গ নম্বর কোশ্চেন আমাদের কি করছে এরপরে।
গতে বলছে ধরো তোমার প্রসঙ্গ কাঠামোর অপর একটি ভেক্টর, আরেকটা ভেক্টর আসছে। আমাদের আগে কিন্তু ভেক্টর ছিল দুইটা, একটা পি একটা কিউ, এখন আরেকটা ভেক্টর চলে আসছে আর। তাহলে পি কিউ এবং আর চিত্র 1 এর ন্যায় একটি ঘন সামন্তরিকে তিনটি বাহু নির্দেশ করলে সামন্তরিকের আয়তন নির্ণয় করো। একটি ঘন সামন্তরিকের, অর্থাৎ একটা সামন্তরিকে যদি তিনটা বাহু নির্দেশ করে তাহলে কি করতে হবে, সামন্তরিকের বাহু নির্দেশ করলে সামন্তরিকের আয়তন নির্ণয় করো ও উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। আবারও দেখো, প্রসঙ্গ কাঠামোর অপর একটি ভেক্টর যদি চলে আসে তাহলে পি কিউ এবং আর চিত্র 1 এর ন্যায় একটি ঘন সামন্তরিকে তিনটি বাহু নির্দেশ করলে সামন্তরিকটি আয়তন নির্ণয় করতে বলছে এবং উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে। আচ্ছা দেখো এটা, তাহলে দেখো আমাদের বলছে যে এই তিনটা মিলে একটা সামন্তরিক হবে এবং সেই সামন্তরিকটা কেন, কিরকম সামন্তরিক সেটা আমাদের কিন্তু বর্ণনা করতে হবে। তো দেখো আমরা উত্তরে চলে যাই। এটা দেখো দেওয়া আছে পি এর মান এত, কিউ এর মান এত, আর এর মান এত। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল এই যে পি গুণ কিউ, ক্ষেত্রফল নির্ণয় করলাম আমরা, এটা সমান পি কিউ কত, সাইন এটা। আচ্ছা এখন সামুদ্রিকের আয়তন সমান আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল এটা আর উচ্চতা কত এটা, তাহলে পি ক্রস কিউ এর মানটা কিন্তু আমরা আগেও নির্ণয় করে রেখেছিলাম। এটা এটা আমরা দেখো এই যে এখান থেকে পি ক্রস কিউ এর মানটা এই যেখানে আমাদের ছিল 175, আমরা এখন সেই কাজটাই করব। 175 সরাসরি দিয়ে দিচ্ছি, এই জন্য পি ক্রস কিউ এর সঙ্গে কি করব, ক্রস আর করব। এটা কিন্তু ক্রস গুণন ছিল, এটা কিন্তু ডট গুণন হবে এর সঙ্গে। আচ্ছা এটার সঙ্গে ডট গুণ, ডট গুণ তোমরা জানো এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, আমাদের নরমাল বীজগণিতে যে গুণটা করা হয় সেটা। তো এটা যখন মান বের করলাম তখন দেখলাম শূন্য ঘন একক, তিনটা মান যেহেতু ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ, এই জন্য ঘন একক। এখন দেখো যেহেতু আয়তন শূন্য, অর্থাৎ একটা ঘনবস্তু যদি তার উচ্চতা থাকতো তাহলে সে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা জায়গা দখল করে থাকতো, কিন্তু যেহেতু আয়তন শূন্য তার মানে যেহেতু আয়তন শূন্য সুতরাং সমতলীয়, সেটা একটা তলের উপরে আছে, অর্থাৎ পি কিউ এবং আর ভেক্টর সমতুল্য। এরপর দেখি আমরা পরেরটায় চলে যাই। পরের প্রশ্নটা কি বলছে আমাদের, একটু ভালো করে দেখো এটা। এটা বলছে এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানকে বিবেচনা করো। তাহলে পি যে ভেক্টরটি মান দেওয়া আছে এটা হচ্ছে নদীর প্রস্থ, অর্থাৎ নদীটা কতটুকু চওড়া, এবং কিউ এর মান সেই নদীর স্রোতের বেগ, এবং কিউ যদি স্রোতের বেগ হয়, কিউ এর মাঝে মানটা হবে সেটা স্রোতের বেগ, এবং আর নৌকার বেগ, আর হবে নৌকার বেগ নির্দেশ করে, এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে, গাণিতিকভাবে দেখাও। নৌকাটি এর চেয়ে জোরে চলা সম্ভব নয়। তাই নৌকাটি যদি জোরে না চলে তাই নৌকার বেগ স্থির, নৌকার যে বেগটা এখানে দেওয়া আছে আমাদের, আর হচ্ছে নৌকার বেগ, তাহলে আর এর যে মানটা আমি বের করবো সেটা কি স্থির, সেটা আর চেঞ্জ হবে না। নদী পার, এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, নৌকার বেগ যদি স্থির হয় সেক্ষেত্রে কিন্তু ইসের বেগও স্থির হবে, আমাদের স্রোতের বেগ, কারণ স্রোত কিন্তু তার নিজস্ব গতিতে চলে, সেটা সবসময় তার মতোই থাকবে, এটাও স্থির। তাহলে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। তাহলে তিনটা বেগ দেওয়া আছে এবং বলে দিয়েছে এখানে একটা বেগ স্থির, সঙ্গে আমরা আরেকটা বেগও পেয়ে গেছি, নদীর বেগ, এটাও স্থির, এবং আমাদের বলে দিয়েছে যে সবচেয়ে কম সময়ে কি করে নদী পার হওয়া যাবে। 2 নম্বর প্রশ্ন, এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগ ও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা, গাণিতিক যুক্তি দাও। প্রথমে বলছে যে সবচেয়ে কম সময় কি করে পার হওয়া যায়, পরের কোশ্চেন হচ্ছে সবচেয়ে কম সময় পার হতে আমাদের দূরত্ব, নৌকাটির বেগ ও সময়ের কোনো, নৌকার বেগ বা সময়ের কোনো পরিবর্তন করলে এটা সবচেয়ে কম সময় পার হওয়া যায় কিনা, তা আমরা একটু দেখি। যেহেতু নদীর প্রস্থর মান বের করে ফেললাম এত কিলোমিটার, দেখো এটা, তাহলে নদীর প্রস্থ হচ্ছে এত, স্রোতের বেগ, নৌকার বেগ এত কিলোমিটার পার আওয়ার ঘন্টায় যাচ্ছে। এখন স্রোত এদিকে যাচ্ছে, এই যে তীর চিহ্ন দিয়েছি, লিখে দিচ্ছি স্রোত, ভি আর হচ্ছে স্রোত, স্রোত এদিকে যাচ্ছে, নদীর প্রস্থ 50 কিলোমিটার, √50, আর আমরা এখান থেকে ঠিক এইখানে আসবো,
এই পারে আমি আসি নৌকা নিয়ে, নৌকাটা এই পারে আনবো। স্রোত এদিকে যাচ্ছে, স্রোতের সোজাসুজি কিন্তু পার হওয়া যায় না। স্রোতের সোজাসুজি পার হতে গেলে একটু এই দিকে জোর দিয়ে আগাতে হয়, এদিকে জোর দিলে সোজা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা এই দিকে কোণ করে দিচ্ছি যে নৌকাটা আমাদের পিটা কোণে সামনের দিকে যাবে। আচ্ছা, এবার দেখি এটা কিন্তু ভিপি লিখে দিচ্ছি, স্রোতের বেগ। স্রোত এদিকে যাচ্ছে, এটা ভিবি, আর নৌকার বেগ হচ্ছে ভিআর। আচ্ছা, তাহলে ভিবি হচ্ছে কি স্রোতের বেগ, ভিআর নৌকার বেগ। এখন নৌকাটি দেখো টি সময়ে অপর পারে পৌঁছে এবং নৌকাটি স্রোতের সাথে বেটা কোণে যাত্রা করে। আমরা ধরে নিলাম যে নৌকাটি টি সময়ে এখান থেকে এখানে আসে এবং নৌকাটি স্রোতের সাথে কত বেটা কোণে আগায়। আচ্ছা, যেহেতু নৌকার বেগ ও স্রোতের বেগের উপাংশের ক্ষেত্রফল বের করব, এখানে কিন্তু একটা কথা বলি, নৌকা কিন্তু যাবে, স্রোতের বেগ এবং নৌকার বেগ কিন্তু অনেকটা একই দিকে যাবে। এজন্য স্রোতের বেগ ও নৌকার বেগের উপাংশের ক্ষেত্রফল কত হবে, এই দুইটার যোগফল। এখন বেগ একই দিকে, স্রোত ও নৌকার, এজন্য কোণ কত, শূন্য। দুজন একই দিকে, এজন্য কোণ কত, শূন্য। তাহলে এই মানটা চলে গেলে থাকবে কত, শুধু সরি এখানে বেটা আলফা লিখে ফেলছি, সরি তোমরা একটু এখানে কিন্তু বেটা করে দেবা, এখানে আলফা না এখানে বেটা, এত প্লাস এত, এই মানটা চলে যাওয়ার পরে থাকবে ভিবি সাইন বেটা। আমি আবারও বলছি এখানে লিখবা ভিবি সাইন বেটা। আচ্ছা, পরেরটা দেখি, এটা কিন্তু দুইটা যোগ করছি কেন, নৌকার বেগ ও স্রোতের বেগের উপাংশটা সেটা একদিকে আছে। এখন দেখি নদী পার হওয়ার সর্বনিম্ন সময়, আমরা একটা সূত্র জানি এস সমান সমান কত, ভিটি, সেটা থেকে যদি আমরা টি বের করি তাহলে এস বাই কত, ভি। আর স্রোতের ক্ষেত্রে আমরা এস এর পরিবর্তে ধরছি কত, ডি, ডি বাই ভিবি সাইন বেটা। এখন আমরা যদি সাইন থিটার মান দুইটা, একটা সর্বোচ্চ প্লাস ওয়ান, সর্বনিম্ন মাইনাস ওয়ান, যেহেতু আমাদের টি এর মান কি হতে হবে, সর্বনিম্ন সবচেয়ে ছোট, তাহলে সাইনের মানটা কোনটা নিতে হবে, এই বড় মানটা, কারণ এখানে যত বড় মান হবে এই পুরো মানটা তত ছোট হবে, কারণ টি এর মান আমাদের ছোট হতে হবে। তাহলে টি সর্বনিম্ন হবে যদি সাইন বেটা সমান কত হয়, 1 হয়। সাইন বেটা সমান কত, 1। তাহলে সাইন বেটা 1 যদি হয় তাহলে আমরা 1 এর পরিবর্তে কত লিখতে পারি, সাইন 90, কারণ সাইন 90 এর মান 1, সাইন সাইন চলে গেলে বেটা সমান 90 ডিগ্রি হয়। অর্থাৎ নৌকাটা যদি 90 ডিগ্রি কোণে এপার থেকে ওপারে যায়, 90 ডিগ্রি কোণে যদি এরকম যায়, দেখো 90 ডিগ্রি কোণে যদি সে যায় তাহলে সর্বনিম্ন সময়ে সে নদী পার হতে পারবে। এরপর দেখো আমরা পরের প্রশ্নটায় চলে যাই, এটা কি বলছে, এখানে বলছে অনুমানে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। নদী পার হওয়ার সবচেয়ে কম সময়, আমরা দেখি নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত। এটা আমরা এর সমান সমান কত, ভিটি জানি, সেখান থেকে টি যদি বের করি ডি বাই সাইন 90, কারণ সবচেয়ে 90 ডিগ্রি কোণে গেলেই সে সবচেয়ে কম সময়ে যেতে পারবে, এটা ইকুয়াল এত ঘন্টা। তাহলে 1.89 ঘন্টা সে নদী পার হতে পারবে, অর্থাৎ নদী পার হওয়ার সর্বনিম্ন সময় ছিল এটা। দেখি পরের প্রশ্নটা কি বলছে, এমন একটি নদী সবচেয়ে কম দূরত্বে, এমন একটি নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকার বেগ ও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক যুক্তি দাও। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা গাণিতিক যুক্তি দিই যে এমন একটি নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে, সবচেয়ে কম দূরত্বে যদি পার করতে হয়, অর্থাৎ যে দূরত্বটা আমরা এখন বের করলাম এর থেকেও কম দূরত্বে, সবচেয়ে কম দূরত্বে, অর্থাৎ এমন একটা নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকার বেগ ও সময়ের সাথে কোনো পরিবর্তন করতে হবে কিনা। অর্থাৎ দুইটা কথা পরিবর্তন, নৌকার বেগও পরিবর্তন করা যায়, আবার সময়ের পরিবর্তন করে আমরা এর থেকেও কম সময়ে নদীটা পার হব। দেখো এখানে বিষয়টা কি, তাহলে আমরা ধরলাম যে সবচেয়ে কম সময় পার হতে হলে কিন্তু আমাদের নদী সোজাসুজি পার হতে হবে, তাহলে সব থেকে কম সময় লাগবে। আমরা ধরলাম যে সব সোজাসুজি পার হওয়ার জন্য ওমেগা, ওমেগা কোণে আমাকে যেতে হবে। তাহলে এই লব্ধি যে বেগটা, ওমেগা সরি এটা কোণ না বেগ, লব্ধি বেগে কত, ওমেগা। তাহলে আমি যদি এখানে পিথাগোরাস করি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে ডাব্লিউ সমান সমান ওমেগা সমান সমান এই মানটা আসবে। এটা সমাধান করলে 8, তাহলে লব্ধি বেগ কত পেয়ে গেছে 8। এখন আমরা জানি সময় টি সমান সমান কত, নদীর প্রস্থ বাই উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ,
অর্থাৎ সে একেবারে সোজাসুজি চলে যাবে। এটা উলম্ব বরাবর নদীর বেগের উপাংশ। তাহলে সময় টি সমান কত, নদীর প্রস্থ বের করলাম কত পি, আর উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ কত আমাদের ওমেগা। তাহলে যার যার মান বসালে 2.5 ঘন্টা। অর্থাৎ অর্থাৎ তুমি যদি সোজাসুজি পার হওয়ার চেষ্টা করো, সোজাসুজি পার হওয়ার চেষ্টা করো, তাহলে তোমাকে কত 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা সময় লাগবে। তার মানে তুমি যদি এখানে বেটা কোণে যাও তাহলেই তোমার কম সময় লাগবে। অর্থাৎ কম দূরত্বে পার হতে গেলে সময় বেশি লাগবে। কত? 0.61 ঘন্টা। আমরা আরেকভাবে একটু দেখি। দেখো আবার নৌকার বেগ বাড়িয়ে, নৌকার বেগ যদি বাড়ানো হয়, নৌকার বেগ বাড়ালে কিন্তু আমি সোজাসুজি পার হয়ে চলে যেতে পারি খুব সহজেই। দেখি সেটা একটু। নৌকার বেগ বাড়িয়ে ন্যূনতম সময়ে নদী অতিক্রম করা যাবে। নৌকার বেগ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি পার হয়ে যাবে। তাহলে টি সমান পি বাই কত, আর সাইন বেটা, অর্থাৎ টি সমানুপাতিক 1 বাই আর। টি সমানুপাতিক কত 1 বাই আর। আচ্ছা, কারণ সাইন বেটার মান যদি 90 ডিগ্রি দিয়ে দিই তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে পি বাই কত হবে, টি সমানুপাতিক 1 বাই আর। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি টি সমানুপাতিক 1 বাই আর। তাহলে টি সমানুপাতিক 1 বাই আর হলে দেখো আর যদি বাড়ে, আর যদি বড় হয় তাহলে টি কি কম হবে। আর হলো নৌকার বেগ, নৌকা যত বেগে যাবে, নৌকা যত বেগে যাবে টির মান সময় তত কম লাগবে। অর্থাৎ টি বাড়লে, আর বাড়লে টি কম হবে, আর কমলে টি বেশি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ফিজিক্সের পদার্থবিজ্ঞান 2 সৃজনশীলটা বুঝতে পেরেছো। তা আশা করি তোমরা তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবে। আমি পরবর্তী সব ধরনের টপিকস গুলো বা অ্যাসাইনমেন্ট গুলো পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।